মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে লেসন 4টা নিয়ে আলোচনা করব। আমাদের লেসন 4-এ কী আছে? একটা পোয়েম, মাই ওন ট্রু ফ্যামিলি। কে লিখেছেন? টেড হিউজ। তো মাই ওন ট্রু ফ্যামিলি বলতে আমরা কি বুঝছি বলো তো? মাই মানে আমার, ওন মানে নিজে, ট্রু মানে সত্যিকারের, ফ্যামিলি মানে পরিবার। তা আমার সত্যি শুধু মাই বললেই তো হতো, কিন্তু ওন দিয়েছেন কবি, একটা আলাদা রকমভাবে এমফাসিস দিয়েছেন এই ওয়ার্ডে। কেন? তার কারণ এখানে শুধু যে আমাদের পরিবার, মানে যাদের সাথে আমরা থাকি, মানে ব্লাড রিলেশন যাদের সাথে আছে, এক বাড়িতে থাকি, একে অপরের আমরা যত্ন নিই বা সুখে দুঃখে পাশে থাকি, তাদেরকে আমরা সাধারণত পরিবার বলি বা ফ্যামিলি বলি। কিন্তু কবি আমাদের কে কী বলতে চেয়েছেন, এটা ইন্টারনাল মিনিংটা কি, আমরা সেটা পোয়েমটা যখন পড়বো আরও আমাদের ক্লিয়ার হবে। মাই ওন ট্রু ফ্যামিলি মানে আমার সত্যিকারের ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছেন কবি এখানে? আমাদের ব্লাড রিলেশন যাদের সাথে আছে, তার সাথে সাথে আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, গাছপালা আছে, তাদেরকেও আমাদেরকে সমানভাবে ফ্যামিলি মেম্বারদের মতো ট্রিট করতে হবে, তাদের যত্ন নিতে হবে, তাদের অপব্যবহার করলে হবে না। সে কথাটা আরও ডিটেলসে আমরা ভালোভাবে পোয়েমটা যত পড়বো তত আমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। তো কে লিখেছেন এই কবিতাটা? টেড হিউজ। টেড হিউজ সম্পর্কে একটু আমরা জেনে নিই। টেড হিউজ কে ছিলেন? টেড হিউজ জন্ম হচ্ছে 1930-তে, ওনার মৃত্যু 1998। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট। উনি একজন ইংরেজ কবি ছিলেন, তার সাথে সাথে উনি পোয়েট লরেট ছিলেন গ্রেট ব্রিটেনে 1984 সাল থেকে টিল দেন, মানে 1998 সাল পর্যন্ত উনি গ্রেট ব্রিটেনের সভাকবি ছিলেন। সভাকবি হওয়াটা কিন্তু বিশাল ব্যাপার, তার জন্য অনেক দক্ষতা লাগে এবং বিশেষ ওনাকে একটা দায়িত্ব পালন করতে হয় সেই রাজপরিবারে বা রাজসভায়। ওনাকে যে কোনো ওকেশন হোক, স্পেশাল ওকেশন হোক, কি কোনো কিছু সেলিব্রেট করার জন্য কিছু একটা পোয়েম লেখার ব্যাপারে হোক, ওইসব ওনার দায়িত্বের মধ্যে থাকতো। তো his famous works include birthday letters, The Hawk in the Rain and Tales from Ovid। এগুলো ওনার বিখ্যাত লেখা। এই পোয়েমটার ইন্ট্রোডাকশনটা একটু তাড়াতাড়ি আমরা জেনে নিই। দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি। এখানে কি বলছেন কবি, যে এই পোয়েমটা যে আছে, পোয়েমটা কি বর্ণনা করছে? একটা ছোট্ট ছেলে, যে ছেলেটা একদিন একটা ওক গাছে জঙ্গলে গিয়ে একটা এক্সপিরিয়েন্স গেইন করে। কি এক্সপিরিয়েন্স পায় সেখানে গিয়ে? যে আমাদের ফ্যামিলি, যে আমাদের পরিবার আছে, পরিবারের সাথে সাথে গাছকেও আমাদেরকে একটা সিঙ্গেল ফ্যামিলি মনে করা উচিত। গাছকেও আমাদের একটা ফ্যামিলি মেম্বার হিসাবেই ট্রিট করা উচিত, কারণ গাছের জন্যই আমরা বেঁচে আছি। গাছ থেকে অক্সিজেন পাই, গাছ থেকে আমরা খাবার পাই, জ্বালানি পাই, ফার্নিচার করতে পারি, বাড়িঘর তৈরি করতে পারি, সমস্ত কিছু আমরা কি পাই? এই পরিবেশ থেকে, মানে গাছপালা থেকে আমরা পাই। যদি গাছপালা ধ্বংস হয়ে যায়, আমাদের পৃথিবী থেকে গাছপালা বিলীন হয়ে যায়, মনুষ্য জাতিও ধ্বংস হয়ে যাবে, মানুষ আর বেশি দিন বাঁচতে পারবে না। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. আরও কিসের ওপর ফোকাস দিয়েছে স্ট্রংলি? আরও জোর দিয়ে বলা হয়েছে এখানে যে আমাদের এই চারপাশে যে এনভায়রনমেন্ট, ন্যাচারাল যে এনভায়রনমেন্ট আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, সেটাকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের জন্যই, মানব জাতির কল্যাণের জন্যই, আমাদের নিজের স্বার্থে কিন্তু এই পরিবেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে বা আমাদের আলাদাভাবে যত্ন নিতে হবে। যদি আমরা কোনো খুব দরকারে যদি কোনো গাছ কেটে ফেলি বা কাটা দরকার হয়, তবে আমাদের চেষ্টা করতে হবে অন্য কোনো জায়গায়, আমাদের একটা জায়গায় দুটো বা তার বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা। তো আমরা পোয়েমটা ডিটেলসে যখন পড়বো আমরা অনেক কিছু জানতে পারবো। তো এবার চলে আসি আমরা ফার্স্ট লাইনে। ফার্স্ট লাইন কি আছে দেখো? ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। তো কবিতা যখন আমরা পড়বো, যদি আক্ষরিক অর্থ ধরা হয়, মানে লাইন টু লাইন মিনিং ধরা হয়, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং ধরি আমরা, তাহলে কিন্তু কবিতাটার ইন্টারনাল মিনিং আমরা ঠিকঠাক বুঝতে পারবো না। তো ওই জন্য আমাদেরকে একটু গভীরে গিয়ে কবিতাটা বুঝতে হবে।
কবিতা পড়ার উদ্দেশ্যও এটা কিন্তু, যে আমাদের ইমাজিনেশন পাওয়ার, মানে কল্পনা শক্তির যেন বিকাশ হয়, তাই জন্য আমাদের কিন্তু কবিতা পড়াটা খুব জরুরি। তো দেখো, যখন ফার্স্ট লাইনে কী আছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আক্ষরিক অর্থে স্ট্যাগ বলতে পুরুষ হরিণকে বলা হয়, কিন্তু এটা ইন্টারনাল মিনিংটা একটু অন্যরকমভাবে আমরা দেখে নিই। তো ওয়ান্স মানে একদা, আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। ওক উড বলতে ওক এক ধরনের গাছ, যে গাছটা জঙ্গলের কথা বলা হচ্ছে। ওক গাছ কিন্তু ইন্ডিয়াতে খুব একটা সচরাচর চোখে পড়বে না তোমাদের, এটা বাইরে যে শীত প্রধান দেশগুলোতে তোমরা ওক উড বা ওক গাছ একটু বেশি চোখে পড়ে। তো কবি যেহেতু ব্রিটেনের, তো যে কোনো রাইটার যে দেশ থেকে বিলং করেন সেই দেশের কিন্তু একটা চারপাশের পরিবেশ বলো বা চারপাশের জিনিস বলো, সেটা একটু কিন্তু লেখাতে ফুটে ওঠে। যদি এই কবিতাটা রবীন্দ্রনাথ টেগর লিখতেন, কিন্তু ওনার কবিতাতে চট করে তোমরা ওক গাছের বর্ণনা পাবে না, হয় আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এগুলো পাবে। সেরকম কোনো কবি যদি ইংল্যান্ডের হন, কোনো কবি হয়তো ফ্রান্সের আছেন, তো ওনাদের ওইখানকার উনি যে জায়গাটাতে বসবাস করছেন তার আশেপাশে পরিবেশ যেমন, ওনার কিন্তু লেখাতে সেই জিনিসগুলোই ফুটে উঠবে, এটাই ন্যাচারাল। তো এই ওক গাছ দেখো, এটা হচ্ছে ওক গাছের জঙ্গল। এই জঙ্গলে কবি একদিন ক্রেপ্ট মানে ধরো অলসভাবে হেঁটে চলা, কোনো খুব একটা তাড়াহুড়ো নেই, অলসভাবে, এটা কিন্তু অ্যাকচুয়াল মিনিং হামাগুড়ি দেওয়া, কিন্তু এখানে হামাগুড়ি হবে না। কবি অলসভাবে একদা এক সময় হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে ওক গাছের জঙ্গলে প্রবেশ করলেন, এবং সেখানে তিনি কিসের খোঁজ করছিলেন? স্ট্যাগ মানে আগেই বললাম পুরুষ হরিণ। কিন্তু শুধু যে উনি হরিণের খোঁজ করছিলেন তা না, ওনার কিছু একটা অন্য উদ্দেশ্য ছিল, যে আমরা মানুষরা সাধারণত কি খোঁজ করি, যে আমরা বেটার লাইফ কোথায় পাবো, একটু ভালো বাসস্থান কোথায় পাবো, আমরা ভালো একটু বেটার বাড়িঘর তৈরি করার জন্য সাধারণত গাছপালা কেটে ফেলি, কোনো একটা জঙ্গল বা কোনো একটা বিশেষ জায়গাকে সুন্দর করে বিল্ডিং তৈরি করার জন্য আমরা কি করি, অনেক সময় যাচ্ছে তাইভাবে গাছপালাকে কেটে দিই। তো কবিরও কিন্তু হয়তো সেই এরকম একটা উদ্দেশ্য ছিল, যে একটা বাসস্থানের খোঁজ করছিলেন। সেই বাসস্থানের খোঁজ করতে গিয়ে ওনাকে হয়তো যদি গাছ কাটার দরকার হয়, উনি হয়তো গাছও কেটে ফেলবেন। ঠিক সেই সময় কি হলো, I met an old woman there, all lovely stick and rag. She said, I have your secret here inside my little bag. I met, কবি বলছেন, আমার তারপরে কার সাথে একজন বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হলো সেই জঙ্গলে, সেই ওক গাছের জঙ্গলে আমার কার সাথে দেখা হলো, একজন স্টিক নিয়ে আছেন, যেটা গাঁটওয়ালা, নবলি মানে গাঁটওয়ালা স্টিক, যেটা খুব নড়বড়ে, মানে খুব একটা শক্তপোক্ত তা না, আর উনি ছেঁড়া কাপড় পরেছিলেন। ছেঁড়া কাপড় বলতে যে শাড়ি পরেছিলেন তা না, উনি যেহেতু ব্রিটেনের এখানে পরিবেশটা বোঝানো হয়েছে, ওই জন্য ইন্ডিয়ান কালচারের সাথে সম্পূর্ণ রিলেট করলে আমাদের হবে না। এখানে ধর একটা পিক দেখো, একজন বৃদ্ধা মহিলা আছেন, ওনার পরনে দেখো ছেঁড়া ফাটা কাপড় আছে, হাতে একটা লাঠি এবং তার সাথে একটা ব্যাগ আছে। তো যদি আমি আক্ষরিক মানে ধরি, তাহলে কিন্তু মহিলা একটা হয়, কিন্তু এটা ইন্টারনাল মিনিং কি হবে বলো তো? পরিবেশ। তো কবি কার সাথে মনে হচ্ছে, কার সাথে সরাসরি সাক্ষাৎ হচ্ছে? এই যে পরিবেশ, যেটাকে আমরা অলরেডি অনেকটাই নষ্ট করে ফেলেছি, মিসইউজ করে ফেলেছি। দেখো সতেজ ভাব আছে, যে তোমার লেফট হ্যান্ড সাইডে যে পিকটা দেখতে পাচ্ছ, ওটাতে কোনো সতেজ ভাব আছে পরিবেশের? না, সবুজ ডালপালা আছে, না ফল ফুল আছে, কিছু আছে? তো তার জন্য দায়ী কারা? আমরা। তার কারণ আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি বা অন্যরকমভাবে গাছের অপব্যবহার করে ফেলছি। তার নেক্সট লাইনটা কি আছে? শি সেড, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। ওই যে বৃদ্ধা মহিলাটা কি বলছেন? বৃদ্ধা মহিলা বলতে এখানে পরিবেশটা জরাজীর্ণ পরিবেশ, মানে শেষ, মানে ওল্ড এজ হওয়ার পরে তো মানুষের মৃত্যু ঘটে। তো এই পরিবেশটাও সেটাই বলছে, যে পরিবেশের যা তোমরা নির্মম পরিণতি করে ফেলেছো পরিবেশের, এরপরেই কিন্তু মৃত্যু ঘটবে। কার মৃত্যু ঘটবে? মনুষ্য জাতির, মানব জাতির কিন্তু চরম বিপদ আছে।
আর কি বলছেন, ও মহিলাটা বলছেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটার মধ্যে তোমার রহস্য লুকিয়ে আছে। সিক্রেট মানে রহস্য। কি রহস্য? যে তুমি যে এতদিন কি করেছো তোমার জীবনে, কি কি কাজ করেছো, স্পেশালি এই পরিবেশ রিলেটেড তুমি কি করেছো, তুমি আদৌ কোনো গাছ কোনো দিন লাগিয়েছো কি না, কি কোনো দিন যত্ন নিয়েছো কি না, বা কখনো কোনো গাছ হয়তো কেটে ফেলা হচ্ছে, তুমি তাদের সচেতন করেছো কি না, বা বাধা দিয়েছো কি না, এই সমস্ত কিছু কিন্তু তোমার সিক্রেট এখানে লুকিয়ে আছে এই ব্যাগের মধ্যে। নেক্সট লাইনে চলে আসি, দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। ক্যাকেল মানে কি বলো তো? জোরে জোরে হাসা, অট্টহাস্য যেটা বলে। কোয়াক মানে কাঁপা। তারপরে উনি খুব জোরে জোরে কী করলেন, হাসতে লাগলেন। সে হাসিটা কিন্তু ভয়ানক হাসি, খুব যে হাসিটা শুনে যে কেউ খুব ভয় পেয়ে যাবে এমন হাসি। তো এই যে উনি হাসছেন, এখানে কিন্তু কথা মনে হবে যে মহিলাটাই শুধু হাসছেন, কিন্তু তা না। এটা ইন্টারনাল মিনিং কি হবে? ইন্টারনাল মিনিং হচ্ছে আমরা নিজের দোষে, মানুষ নিজে মিসইউজ করার ফলে পরিবেশে যা অবস্থা করেছে, তার জন্য অনেক ন্যাচারাল ক্যালামিটি আসছে। ন্যাচারাল ক্যালামিটি বলতে প্রাকৃতিক বিপর্যয়। দেখো এখন ঘন ঘন আমরা আর্থকোয়েক দেখতে পাই, সুনামি দেখতে পাই, বা ফ্লাড বলো, এইসব জিনিসগুলো খুব বেশি বেশি ইদানিং হচ্ছে। কেন হচ্ছে বলো তো? পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, ওই জন্যই এই প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে। আর যখন এই প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়, তখন অনেক রকমের আওয়াজ হয় আমাদের পরিবেশে, এমন এমন আওয়াজ হয় কি মানুষ তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখানে কিন্তু ইন্টারনাল মিনিংটা সেটাই বলছে যে তোমরা পরিবেশের সাথে যা করছো করে নাও, কিন্তু যখন পরিবেশ তার আসল রূপে ফিরে আসবে, পরিবেশ যখন তার ধ্বংসলীলা চালাবে, তখন কিন্তু তোমরা সবাই ভীত হতে বাধ্য। নেক্সট লাইন, she opened up her little bag and I came twice awake. Awake মানে জেগে ওঠা। এই টুয়াইস কথাটা কেন বলেছে বলো তো? কিছু তো একটা ব্যাপার আছে টুয়াইস কথাটা এখানে লেখার জন্য। টুয়াইস অ্যাওয়েক, অ্যাওয়েক মানে ধরো ওঠা, জেগে ওঠা, মানে সকালে ধরো আমরা ঘুম থেকে উঠছি, সেটাকে অ্যাওয়েক বলতে পারো। কিন্তু টুয়াইস অ্যাওয়েক মানে শুধু আমাদের যে বডিটা উঠছে তা না, মানে ঘুমটা আমাদের ভাঙছে তা না, আমাদের একটা বিবেক বলে জিনিস আছে, তাই তো? সবার মন আছে, বিবেক আছে, তো সেই জিনিসটা কিন্তু সবসময় যে জাগে তা না। তো এই ছেলেটা কি বলছে, মানে এই কবি যখন ব্যাগের দিকে তাকালেন, সে ব্যাগের মধ্যে দেখলেন, তখন নিজের বিবেকের সাথে গাছপালাকে রিলেট করলেন, নিজের বিবেকটা জাগলো। কিভাবে জাগলো? তিনি রিয়েলাইজ করতে পারলেন, একটু হলেও রিয়েলাইজ করতে পারলেন যে না, অনেক ভুল করেছি আমরা অনেক ভুল করছি, কারণ আমাদের পরিবেশকে নিয়েই থাকতে হবে, পরিবেশ ছাড়া আমরা একা বাঁচতে পারবো না। এই জন্য এখানে টুয়াইস অ্যাওয়েক কথাটা ব্যবহার করা হয়েছে, মানে এখানে নিজের যে বিবেক সেটাকে জাগানোর কথা বলা হয়েছে, মানে সেলফ রিয়েলাইজেশন বলতে পারো। নেক্সট লাইনে চলে আসি আমরা। Surrounded by a staring tribe and me tied to a stack. এটার মানে কি সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব? এটা মানে হচ্ছে যে কিছু উপজাতির দ্বারা আমাকে ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলে কি করা হলো? আমাকে একটা খুঁটির সাথে, স্টেক মানে খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো। স্টিয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। লেফট হ্যান্ড সাইডে দেখো এক ধরনের প্রজাতিকে দেখতে পাচ্ছ, উপজাতিও বলতে পারো তোমরা। তো কবিকে খুঁটির সাথে উপজাতিরা বেঁধে ফেলেছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবির দিকে। They said, we are the oak trees and your own true family. এবং কি বলছে গাছরা? বলছে যে আমরা হচ্ছি তোমার আসল, মানে সত্যিকারের পরিবার। কে বলছে? সেই উপজাতিগুলো, যারা ওক গাছের মতো কথা, মানে ওক গাছরাই নিজেরাই মনে হচ্ছে যে এক ধরনের উপজাতি, এবং তারাই মনে হচ্ছে কথা বলতে পারছে কবির সাথে ডিরেক্ট।
We are chopped down, we are torn up, you do not blink an eye. চপ ডাউন মানে কি, কোনো কিছু ধরো কেটে ফেলা, গাছকে যখন আমরা কেটে ফেলছি চপড ডাউন, টর্নড আপ মানে উপড়ে ফেলা, ব্লিঙ্ক মানে ধরো পিট পিট করে তাকানো, মানে চোখের পলক ফেলা যেটাকে বলে না ব্লিঙ্ক। তো বলা হচ্ছে, গাছটা বলছে, ওক গাছটা, যে আমাদেরকে তোমাদের যখন ইচ্ছা হয় তখন তোমরা কেটে ফেলো, চপ ডাউন মানে কেটে ফেলো, আর কি করো, উই আর টার্নড আপ, আমাদেরকে তোমাদের আবার যখন দরকার হয় তখন উপরেও ফেলো। কিন্তু তোমরা মনুষ্য জাতি কী করো, জাস্ট পরোক্ষভাবে দর্শকের আসন গ্রহণ করো, তোমরা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যে কী হচ্ছে, কিন্তু তোমরা কখনো আমাদেরকে প্রোটেক্ট করতে আসো না, বা কোনো মানুষকে সাবধান করতে তোমরা কখনো আসো না, তোমরা জাস্ট দূরে দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাও। এই কথাটা এখানে বলতে চেয়েছে, কারণ মানুষের অনেক প্রয়োজন হয়, অনেক সময় সত্যিকারই প্রয়োজন হয়, যখন দরকার হয় ফার্নিচারে বা কোনো কাজে, তখন হয়তো ডালপালা জাস্ট কেটে নেয়, বা যখন পুরো গাছটারই দরকার, ওখানে বাসস্থান করার দরকার হয়, তখন পুরো গাছটাকে উপড়ে ফেলা হয়। তো যখন যে এরকম দরকার হয় মানুষ সেভাবে গাছের সাথে বিহেভ করে থাকে। Unless you make a promise now you are going to die. যতক্ষণ না তুমি আমাদেরকে কি প্রমিস করছো যে আর গাছ কাটবে না, ততক্ষণ কিন্তু তুমি এখান থেকে ছাড়া পাবে তো না, আর কি তুমি কিন্তু খুব তাড়াতাড়ি মরতে চলেছো যদি তুমি এখনই প্রমিস না করো। Whenever you see an oak tree felled, swear now you will plant two. কি বলছেন কবি এখানে? বলছে যখন তুমি দেখবে যে একটা গাছ কাটা হচ্ছে, তখন কিন্তু তুমি প্রতিজ্ঞা করো, তখনই তুমি একটা জায়গায় দুটো গাছ লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. আর কি তুমি যতক্ষণ না প্রতিজ্ঞা করছো, যদি না প্রতিজ্ঞা করো যে একটার বদলে তুমি দুটো গাছ লাগাবে, ততক্ষণ এই যে ব্ল্যাক ওক বার্ক মানে হচ্ছে ওক গাছের যে ছালটাকে বার্ক বলা হচ্ছে, ওর উইঙ্কেল মানে যেটা বলি রেখা বা ভাঁজ ভাঁজ থাকে গাছের, এই দেখো গাছের ছাল আছে দেখতে পাচ্ছ, তো যে গাছের ছাল যত মোটা হবে বা যার উইঙ্কেল যত বেশি থাকবে, তোমরা বুঝতে পারবে সে গাছ তত সেই গাছের বয়স আছে, মানে যে গাছের যত বয়স তার গাছের ছালটা কিন্তু অনেক পুরু হয়। তো সেই কথাটাই কবি বলছেন যে তুমি যদি এখনই মানে প্রতিজ্ঞা না করো, এই যে ওক গাছের যে ছালগুলো দেখছো এরা কিন্তু তোমাকে ঘিরে ধরবে, রুইঙ্কেল ওভার মানে তোমাকে চারিদিক থেকে ঘিরে ধরবে, আর কি অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে এখানে রুট মানে পুঁতে ফেলবে, যেমন শেকড় আছে গাছে, শেকড় একদম নিচ পর্যন্ত ছড়িয়ে ছিটে আছে, তোমাকে এখানে এভাবেই পুঁতে ফেলা হবে। ওয়্যার ইউ ওয়্যার বর্ন বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি এখানে জন্মেছো, আমি জানি যে তুমি এই পরিবেশেই জন্মেছো, কিন্তু কখনো সেভাবে বেড়ে ওঠোনি, মানে পরিবেশের সাথে পরিবেশকে নিজের ফ্যামিলি মনে করে একসাথে পরিবেশকে নিয়ে বেড়ে ওঠোনি, জাস্ট তুমি এখানে জন্মগ্রহণ করেছো। This was my dream beneath the boughs, the dream that altered me. এখানে কবি কি বলছেন যে এইটা জাস্ট আমার একটা স্বপ্ন ছিল, কবির জাস্ট এটা একটা স্বপ্ন, উনি ফিজিক্যালি কিন্তু বনে যাননি। তো এই যে ওক গাছের গাছপালার নিচে দেখা আমার এটা একটা স্বপ্ন, যে স্বপ্নটা আমাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, অল্টার মানে পুরো বদলে ফেলেছিল, আমার বিবেক বোধকে জাগিয়ে তুলেছিল। আমি যে এতদিন অজ্ঞতার মধ্যে ছিলাম যে না শুধু আমি জাস্ট নিজের ফ্যামিলিকে নিয়ে থাকলে আমার সব চলে যাবে, গাছপালা আছে কিন্তু গাছপালার দিকে আমি কোনো যত্ন নেব না, সেটা না, এখন আমি কিন্তু অনেকটা বদলে গিয়েছি, গাছের ইম্পর্টেন্স সম্পর্কে বুঝতে পারছি। When I came out of the oak wood back to human company, my work was the work of a human child, but my heart was a tree. যখন আমি সেই ওক গাছের বন থেকে ফিরলাম, ওক উড থেকে ব্যাক করলাম, মনুষ্য জাতির মধ্যে আসলাম, মানে হিউম্যান কোম্পানির মধ্যে আসলাম, তখন আমার হাঁটা চলাটা ছিল কিন্তু বাড়ি থেকে মনে হবে যে হ্যাঁ আমি একজন হিউম্যান বিং,
হিউম্যান চাইল্ড, মানে মানুষেরই সন্তান, কিন্তু আমার হার্টটা, আমার হৃদয়টা হয়ে গেছিলো গাছের মতো। মানে গাছের মতো বলতে গাছের প্রতি আমি তখন থেকে সমবেদনা জানাতাম, মানে গাছকেও আমি একজন ফ্যামিলি মেম্বারের মতোই সেদিন থেকে ট্রিট করতে লাগলাম, গাছকেও ভালোবাসতে লাগলাম। কারণ আমরা গাছের সাথে বা পরিবেশের সাথে অন্তরঙ্গভাবে যুক্ত, আমরা গাছ ছাড়া কখনোই একা বাস করতে পারি না। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।